গল্পের শুরু হয় সাইবেরিয়ান সাব আর্কটিক অঞ্চল থেকে। এই জায়গাটা বেশ নির্জন এবং চারপাশে শুধু বরফে ঢাকা। সাওয়া নামের এক মহিলা বলছে, যখন আমার জন্ম হয়েছিল তখন এক সামন বলেছিল এই মেয়েটা অভিশপ্ত, আর যারই সে যত্ন নেবে তার ক্ষতি হবে। এবং সাওয়া নিজেও মনে করে এটা সত্য। সাওয়া তার মেয়ে আনসাকে নিয়ে সাব আর্কটিক এলাকায় ক্যাম্প করে বাস করছে। এখানে তাদের ছাড়া আর অন্য কেউ থাকে না, কারণ এই এলাকায় রুশ সেনাদের দখল রয়েছে। আগে সাওয়া তার গোত্রের লোকদের সঙ্গে থাকতো, কিন্তু কোনো এক কারণে সে তার মেয়েকে নিয়ে দূরবর্তী এলাকায় চলে আসে। সময় সময়ে তারা নিজেদের ক্যাম্পের অবস্থান পরিবর্তন করে, যাতে রুশ সেনাদের হাতে পড়ে না যায়। এখানে ঠান্ডা আর বরফে জমে থাকা আবহাওয়ায় বেঁচে থাকা অত্যন্ত কঠিন। খাবারের জন্য তাদের প্রতিদিনই সংগ্রাম করতে হয়। আনজা তার পুরো জীবন এখন পর্যন্ত এভাবেই কাটিয়েছে, কিন্তু সে বাইরের দুনিয়ার মানুষদের সঙ্গে দেখা করতে চায়। তাদের কিছু কুকুরও রয়েছে যাতে শিকারের সাহায্য হয়, কিন্তু তাদের মধ্যে একটি কুকুর অসুস্থ হয়ে পড়ে। তাই সাওয়া সেই কুকুরটাকে ব্যথা থেকে মুক্ত করার জন্য তার গলা কেটে দেয়। এরপর সাওয়া আর আনজা তাদের জিনিসপত্র নিয়ে নৌকায় করে নতুন থাকার জায়গার খোঁজে বের হয়। তারা কিছু দূর গিয়ে কয়েকজন রুশ সেনাদেরকে দেখে, যেখানে রেলপথে নির্মাণ কাজ চলছিল। সাওয়া আর আনজা তাদের দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তাদের ভাগ্য ভালো ছিল, রুশ সেনারা তাদের দেখতে পায় না, তাই দুজনে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। অনেকক্ষণ ভ্রমণের পর তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তাদের কেউ খুঁজে পাবে না। তাদের জন্য এই জায়গাটি একদম উপযুক্ত। এই জায়গাকে আর্কটিক টুন্ড্রা বলা হয়। তাই তারা ঠিক করে এখন থেকে এখানেই থাকবে এবং নিজেদের ট্রেন খাটায়। তারপর দুজনে ট্রেনটির ভেতরে ঘুমিয়ে যায়, কিন্তু সাওয়ার ঘুম আসে না। সে নিজের কাছে থাকা এক নেকড়ের মালা দেখে আর নিজের অতীতের কথা মনে করতে থাকে। আগে সাওয়া তার গোত্রের লোকদের সঙ্গে থাকতো, কিন্তু গোত্রের মানুষজন মনে করত সাওয়া অভিশপ্ত, আর সে যদি তাদের সঙ্গে থাকে তাহলে তাদের উপর কোনো অমঙ্গল নেমে আসবে। তাই সাওয়াকে গ্রাম থেকে বের করে দেয়া হয়। সাওয়া যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন তার দেখা হয় রেইনডিয়ার উপজাতির এক লোকের সঙ্গে। সে লোক সাওয়াকে তার গোত্রে যোগ দেওয়ার কথা বলে। তখন সাওয়া তার কথা মেনে তার সঙ্গে চলে যায় এবং তার সঙ্গে থাকতে শুরু করে। অল্প দিনের মধ্যে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। কিছুদিন পর সেই লোক সাওয়াকে এক নেকড়ের মালা দেয়। ঠিক সেই সময় সাওয়ার মনে পড়ে সামানের কথা, যাকে সে ভালোবাসবে বা যত্ন নেবে সে ধ্বংস হয়ে যাবে। এই কথা ভেবে সাওয়া ভয়ে কেঁপে ওঠে। পরের দিন সাওয়া যখন তার কুকুর নিয়ে শিকারির খুঁজে যায়, তখন সে এক লোককে দেখে যে গুরুতর আহত ছিল। সে প্রায় বরফে জমে গিয়েছিল এবং ক্ষুধায় মারা যাচ্ছিল। ফলে সে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তখন সাওয়া হাতে অস্ত্র নিয়ে সেই লোকটির কাছে যায় এবং তাকে অজ্ঞান দেখে তার জিনিসপত্র চুরি করতে শুরু করে। কিন্তু ওই লোকটি জ্ঞান ফিরে পায় এবং সাওয়ার কাছে সাহায্য চায়। তখন সাওয়ার মনে হয় লোকটিকে মেরে ফেলা উচিত, কিন্তু তখন তার প্রতি করুণা জন্মায়। তাই সে লোকটিকে নিজের ট্রেনটা নিয়ে আসে, কিন্তু মানুষটি আবার অজ্ঞান হয়ে যায়। সাওয়া তার আঘাতের চিকিৎসা করে এবং তার যত্ন নিতে থাকে। তারপর সাওয়া লোকটির জিনিসপত্র পরীক্ষা করতে গিয়ে একটি মানচিত্র আর একটি রেডিও খুঁজে পায়। কিছুক্ষণ পর যখন আনজা সেখানে আসে, সে লোকটিকে দেখে অবাক হয়ে যায় এবং সাওয়াকে জিজ্ঞেস করে এই লোকটি কে। এতে সাওয়া বলে, আমি জানি না এ কে। যখন আমি শিকারে গিয়েছিলাম তখন এই লোকটি আমার সামনে আহত অবস্থায় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি যদি একে না আনতাম তবে সে মারা যেত। কিছুক্ষণ পর যখন লোকটির জ্ঞান ফিরে, সে নিজের নাম রকি বলে। আনজা তাকে বলে, তুমি খুব ভাগ্যবান যে সাও তোমাকে বাঁচিয়েছে, কারণ আমরা এত সহজে কাউকে বিশ্বাস করি না। রাতে আনজা রকির জন্য স্যুপ রান্না করে দেয়। তার মন সবসময় লোকের দিকে লেগে থাকে, কারণ সে প্রথমবার কোনো ছেলেকে এত কাছ থেকে দেখছিল। কয়েকদিন পর যখন লোকি পুরোপুরি সুস্থ হয়ে যায়, সে আনজা সাওয়ার সঙ্গে নৌকায় করে শিকারে বের হয়। লোকি বলে, তোমাদের কারণে আমার প্রাণ বেঁচেছে, এই উপকার আমি কিভাবে শোধ করব। এতে সাওয়া বলে, যখন আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে তখন আমি তোমাকে বলে দিব। কিন্তু আনজা হাসি মুখে বলে, একটা রেইনডিয়ার শিকার করে আনো। লোকি বলে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি কোনো রেইনডিয়ার দেখি তবে অবশ্যই সেটাকে শিকার করব। তারপর তারা নৌকা থেকে নেমে বরফে ঢাকা এলাকায় পৌঁছায়, যেখানে তারা একটি সিল মাছ দেখে। সাওয়া সেটা শিকার করে। এরপর তারা টেন্টে ফিরে আসে। রাতে সাওয়া আনাঞ্জা সিলের মাছ কেটে কাঁচা খেতে শুরু করে, কারণ সাওয়া এমন একটি উপজাতি থেকে এসেছে যেখানে মাছ এভাবে খাওয়া হয়। কিন্তু এটি লোকির কাছে বেশ অদ্ভুত লাগে। সে মাংস রান্না করে খায়। এরপর লোকি তার রেডিও আনজাকে দেখায় এবং তাতে গান চালিয়ে শোনায়। আনজা ও সাওয়া জীবনে প্রথমবার রেডিও দেখে এবং গান শুনে তারা খুব ভালো অনুভব করে। এখানে সাওয়া লোকের দিকে তাকিয়ে থাকে, যেন অদৃশ্যভাবে তার দিকে টেনে নিচ্ছে।
কারণ সাওয়া বহু বছর ধরে একা ছিল। সে লোকিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? লোকি বলে, আমাদের গ্রামে এক রুশিনা আসে। তারা কয়েকজন পুরুষকে জোর করে শ্রমিক হিসেবে তাদের কাছে ধরে নিয়ে যায়। কাজ করার সময় আমি এক সুযোগ পাই এবং সেখান থেকে পালিয়ে যাই। তারপর কয়েকদিন ধরে খাবার পানি ছাড়া আমি ঘুরে বেড়াই। ঠিক তখনই তোমাকে দেখি এবং তুমি আমার প্রাণ বাঁচাও। লোকে আরো বলে, যদি রুশিনারা আমাকে দেখে ফেলে তাহলে তারা আমাকে মেরে ফেলবে। সাওয়া বলে, যখন ঠান্ডা কিছুটা কমে যাবে তুমি এখান থেকে চলে যেও। ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকতে পারো। কারণ সাওয়ার ভয় ছিল লোকের কারণে তারা যদি বিপদে পড়ে। অন্যদিকে লোকে দেখতে সুন্দর ও শক্তিশালী ছিল এবং আঞ্জা তার প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হতে শুরু করে। সে লোকিকে বলে, তার চুল যেন সে চিরুনি করে দেয়, যা আগে তার মা করত। লোকে হাসি মুখে আঞ্জার চুল চিরুনি করতে থাকে, কিন্তু এই বিষয়টা সাওয়ার একদম ভালো লাগে না, যার ফলে সে চোখ নামিয়ে নেয়। কারণ আমরা বুঝতে পারি সাওয়া লোকিকে পছন্দ করতে শুরু করেছে। এই বিষয়টি লোকেও বুঝে যায়। পরের সকালে লোকে সাওয়ার কাছে না বলে তার বন্দুক নিয়ে শিকারে বের হয়, আঞ্জার কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য, একটি রেইনডিয়ার শিকার করার উদ্দেশ্যে। যখন সে এক জায়গায় রেইনডিয়ার দেখে এবং লক্ষ্য স্থির করে গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দুই রুশ সেনা এসে লোকিকে ধরে ফেলে। তারা লোকিকে তাদের নৌকায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লোকি তার ছুরি বের করে চালাকি করে একে একে দুই রুশ সেনাকে হত্যা করে মেরে ফেলে। তারপর তাদের জিনিসপত্র নিয়ে টেন্টে ফিরে আসে। এখানে সাওয়া আনজাকে বলে, তোমার লোকের সঙ্গে কথা বলা উচিত নয়, কারণ তুমি এখনো তাকে ঠিকভাবে চেনো না। কিন্তু আনজা সাওয়ার কথা শুনতে অস্বীকার করে। তখন রেগে সাওয়া ট্রেন থেকে বাইরে বেরিয়ে যায়। ঠিক তখনই লোকে সৈন্যদের জিনিসপত্র নিয়ে ফিরে আসে। সাওয়া তাকে বলে, আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। সে আসলে লোকিকে বলতে চায় যে সে অভিশপ্ত, কিন্তু সাওয়া এই কথা বলার আগেই আনজা সেখানে চলে আসে। লোকে আনজাকে বলে সে খাবারের জন্য অনেক কিছু এনেছে, যা শুনে আনজা খুব খুশি হয়ে যায়। তারপর তারা দুজন ট্রেন্টের ভিতরে চলে যায়। আনজার লোকে এখন একে অপরের সঙ্গে সময় কাটাতে থাকে। এই বিষয়টি যেন সাওয়ার ভিতরে এক ধরনের কষ্ট জাগিয়ে তোলে। তখন সে নিজের অতীতের কথা ভাবতে শুরু করে। এরপর গল্প চলে যায় অতীতে। একদিন যখন সাওয়া শিকার করে নিজের গোত্রে ফিরে আসে, তখন সে দেখে কেউ পুরো গোত্রের মানুষদেরকে মেরে ফেলেছে। এটা দেখে সাওয়া ভেঙে পড়ে। সে দেখে তার প্রেমিক এখনো বেঁচে আছে, কিন্তু দড়ি দিয়ে বাঁধা অবস্থায়। তখন তার প্রেমিক সাওয়াকে দেখে ইশারে তাকে লুকিয়ে থাকতে বলে। তার কথা মেনে নিয়ে সাওয়া লুকিয়ে পড়ে, কারণ যে রুশ সেনারা গ্রামবাসীদের হত্যা করেছিল এখন তারা তার প্রেমিকের কাছে। এরপর এক সৈন্য সাওয়ার প্রেমিকের কাছে গিয়ে তার গলা কেটে তাকে হত্যা করে। সে সাওয়ার চোখের সামনে ছটফট করে কষ্টে মারা যায়। তখন এটা দেখে সাওয়া কেঁদে ফেলে। যখন সে পালানোর চেষ্টা করে, সেনারা তাকে দেখে ফেলে এবং ধাওয়া করে তাকে ধরে ফেলে। যে সৈন্য তার প্রেমিককে মেরেছিল সে সাওয়ার সঙ্গে জঘন্য আচরণ করে এবং তাকে জীবিত অবস্থায় কষ্ট ভোগের জন্য ফেলে রেখে ওখান থেকে চলে যায়। এরপর সাওয়া তার প্রেমিকের কাছে আসে, তার দড়ি খুলে দেয় এবং তাকে বুকে জড়িয়ে কাটতে থাকে। সে দেখে তার হাতে একটি ছুরি ছিল, যেটা সে দড়ি কাটার জন্য ব্যবহার করছিল, কিন্তু দড়ি কাটার আগেই রুশ সেনারা তাকে হত্যা করে ফেলে। এরপর সাওয়া ছুরিটা নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই সে টেন্টের ভিতর থেকে একটা শিশুর কান্নার শব্দ শোনে। সে গিয়ে দেখে সেখানে একটি ছোট্ট মেয়ে আছে। যখন সে মেয়েটিকে নিয়ে বের হতে যায়, তখন এক সৈন্য তাকে বলে, তোমাদের মতো মানুষের এখানে থাকার অধিকার নেই, কারণ একবার আমি তোমাদের মতো মানুষদের শেষ করে ফেললে এই এলাকা আমাদের হবে। এটা শুনে সাওয়া বুঝে যায় এরা প্রাকৃতিক সম্পদের দখল নিতে এমন করছে। সে সৈনিক আরো বলে, আমরা পথ হারিয়ে ফেলেছি, তাই তোমাকে আমাদের মেইন লাইন পর্যন্ত নিয়ে যেতে হবে। যদি তুমি আমাদের সাহায্য করো তাহলে আমরা তোমাকে এবং এই মেয়েটিকে জীবিত ছেড়ে দেব। এটা শুনে সাওয়া তাদের কথা মেনে নেয়। যখন সে আর সৈনিকরা এক দড়ি ধরে হিমবাহ পার হচ্ছিল, তখন সাওয়া ছুরি দিয়ে দড়ি কেটে ফেলে এবং সব সৈন্যকে একটি ফাটলের মধ্যে ঠেলে দিয়ে হত্যা করে। এরপর থেকে সাওয়া সেই মেয়েটিকে লালন পালন করে বড় করে তোলে। আর সেই মেয়েটি আর কেউ নয়, সে হলো আনজা। অর্থাৎ আনজা সাওয়ার নিজের মেয়ে নয়। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। সাওয়া এসব মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ে, ফলে তার চোখে পানি এসে যায়। ধীরে ধীরে দিন কেটে যেতে থাকে। আনজার লোকে এখন আগের চেয়ে আরো বেশি সময় একসঙ্গে কাটাতে থাকে। তারা হাসে, মজা করে এবং একে অপরের কাছাকাছি আসে। কিন্তু এসব সাওয়ার একদমই ভালো লাগে না। তাদের একসঙ্গে দেখে তার ভেতরে হিংসা জন্ম নেয়। সাওয়ার ভয় হয় হয়তো লোকে তার কাছ থেকে আনজাকে ছিনিয়ে নিবে। একদিন লোকে আনজাকে জিজ্ঞেস করে, তুমি আর সাওয়া এখানে একা কেন থাকো? এতে আনজা বলে, সাওয়া মানুষদের সঙ্গে থাকতে পছন্দ করে না, হয়তো সে কিছু নিয়ে ভয় পায়। আর রুশ সেনাদের কারণে আমরা সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই। রাতে যখন আনজা আর লোকে একসঙ্গে কথা বলছিল,
সাওয়া সেটা দেখে সহ্য করতে পারে না। সে চুপচাপ তার বন্দুক তুলে নিয়ে শিকারে বেরিয়ে যায়। তার যাওয়ার পর আঞ্জা আর লোকি খুব খুশি হয় এবং তার আরো ঘনিষ্ঠ হয়ে যায়। পরের দিন লোকি শিকারে যায়। সে একটি রেইনডিয়ার দেখে এবং সফলভাবে তা শিকারও করে, যার ফলে সে আঞ্জার কাছে করা প্রতিশ্রুতি পূরণ করে। রেইনডিয়ারকে দেখে আঞ্জা আর সাও খুশি হয়। এভাবে কয়েক মাস কেটে যায়। আঞ্জা আর লোকির ভালোবাসা আরো গভীর হয়। তারা একে অপরের সঙ্গে খুব খুশি থাকে। কিছুদিনের মধ্যে আঞ্জা গর্ভবতী হয়। লোকি আর আঞ্জা সিদ্ধান্ত নেয় এই স্থান ছেড়ে তারা মানব সমাজে যাবে আর একটি পরিবার শুরু করবে। একদিন আঞ্জা সাওয়ার কাছে বলে, আমি গর্ভবতী, তাই আমি আমার সন্তানকে ভালো জীবন দিতে চাই। তাই লোকি আর আমি এখান থেকে যাচ্ছি। এটা শুনে সাওয়া অবাক হয়ে যায়। সে বলে, তুমি এত বড় সিদ্ধান্ত কেন নিচ্ছ? তুমি তো লোকটাকে ঠিক মতো চিনো না। আঞ্জা বলে, সে আমাকে নিজে সবকিছু বলে দিয়েছে। কিন্তু এটা শুনে সাওয়া গভীর কষ্ট পায়। একবার সাওয়া সম্পূর্ণ একা হয়ে যায়। ফলে সে আঞ্জার সঙ্গে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। অন্যদিকে আঞ্জার লোক এখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু সাওয়ার মন্দ মুখ দেখে আঞ্জা তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের সঙ্গে যেতে চাও? এতে সাওয়া কোনো উত্তর দেয় না। রাতে যখন লোকে শিকারে যায়, তখন সাওয়া আঞ্জাকে বলে, আসো, আজ আমি তোমার চুল চিরুনি করে দেই। এটা শুনে আঞ্জা তার কাছে আসে এবং সাওয়া তার চুলে চিরুনি করে দেয়। ঠিক তখনই সাওয়া কৌশলে সেই চুল দিয়ে আঞ্জার গলা চেপে ধরে তাকে মেরে ফেলে। এইসব করার পরও সাওয়ার মুখে কোনো অনুশোচনা ছিল না, কারণ সে এখন আঞ্জাকে ঘৃণা করত। আঞ্জা দেখতে সুন্দর আর যুবতী ছিল এবং লোকিও আঞ্জার কারণে তার দিকে তাকাতো না। সাওয়া বহু বছর একা থাকার ফলে সে লোকিকে দেখে মনে করে লোকির সঙ্গে হয়তো সে একটা নতুন জীবন শুরু করবে। কিন্তু যখন সে বুঝতে পারে লোকি তাকে নয়, বরং আঞ্জাকে ভালোবাসে আর তারা দুজন এখান থেকে চলে যাবে, তাহলে সে একা হয়ে যাবে। তাই সাওয়ার ভিতরে ঈর্ষা, রাগ আর ভয় একসঙ্গে ঢেউয়ের মতো উঠে আসে। তার মানসিক সামঞ্জস্য পুরোপুরি হারিয়ে যায়। আর এই কারণে সে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সাওয়া তার ছুরির সাহায্যে আঞ্জার মুখের ত্বক ছিঁড়ে ফেলে এবং সেটা মাস্কের মতো নিজের মুখে জোড়া লাগায়। সে আঞ্জার জামা পরে এবং আঞ্জার মতো সাজে। সে মনে করে যদি তাকে আঞ্জার মতো দেখায়, হয়তো লোকে তাহলে তাকে ভালোবাসবে। কিন্তু যখন লোকে ফিরে আসে, সে সাওয়াকে আঞ্জা ভেবে ফেলে এবং তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। এদিকে সাওয়া চেষ্টা করে যেন লোকে কোনোভাবে সত্যিটা না জানতে পারে। সে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু তখনই তার কণ্ঠ শুনে লোকের সন্দেহ হয়। তখন সে তার মুখে খেয়াল করে এবং ত্বক ছুঁয়ে বুঝতে পারে এটা আঞ্জা নয়, বরং সাওয়া। আর এটাও সঙ্গে সঙ্গে বুঝতে পারে সাওয়া আঞ্জাকে হত্যা করেছে। ফলে লোকে ভয়ে ট্রেন থেকে বেরিয়ে যায়। এদিকে সাওয়া ট্রেনের ভিতরে বসে কাঁদতে থাকে। আমরা বুঝতে পারি যখন কোনো মানুষ একাকিত্ব, ঈর্ষা আর প্রত্যাখ্যানের শিখরে পৌঁছায়, তখন সে যে কতটা পাগল আর ধ্বংসাত্মক হতে পারে সেটা সাওয়াকে দেখেই বোঝা যায়। আর এভাবেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখা হবে পরে ব্রো মুভিতে। ভালো থাকবেন।